সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুফিয়া আক্তার। দশম এবং নবম শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণের সমাসের তৃতীয় পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমরা গত দুইটা ক্লাস সমাসের অলরেডি করেছি। প্রথম দিন সমাস কাকে বলে, সমাসের প্রকারভেদ, সমাস কীভাবে চিহ্নিত করতে হয় সেগুলি সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় দিন আমরা তিনটা সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারয় সমাস বা সমাসের এই অংশটুকু তোমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত আগের ক্লাসগুলো তোমরা না দেখবে। তো আজকে আমরা শুরু করি কর্মধারয় সমাস নিয়ে। তোমাদের মনে আছে প্রথম ক্লাসটা করাতে গিয়ে আমি তোমাদেরকে কর্মধারয়ের উপরে একটা লাইন বলেছিলাম। দ্বিতীয় লাইনটা, প্রথম লাইনটা ছিল দ্বন্দ্বে উভয় পদকে খুঁজে পাই, আর দ্বিতীয় লাইনটাই ছিল আমাদের দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতকে গাই তার মানে কি? দ্বিতক নামে কি কোনো সমাস আছে? না, দ্বিতক কোনো সমাস নেই। কিন্তু এই দ্বিতক বলতে এই দ্বিতক বলতে এখানে বোঝাচ্ছে দ্বিগু, এখানে বোঝাচ্ছে তৎপুরুষ, আর এটা হচ্ছে কর্মধারয়। দ্বিতকে গাই পরপদের গান। অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাসে আমাদের পরপদকে প্রাধান্য রেখে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে নেই, পরপদ প্রাধান্য পাবে আর হচ্ছে তুলনা বুঝাবে। অর্থাৎ তৎপুরুষ সমাসে আমাদের এই দুইটা জিনিস মনে রাখা খুব জরুরি। তৎপুরুষ তো না, কর্মধারয় সমাসে আমাদের দুইটা জিনিস মনে রাখা জরুরি। পরপদ প্রাধান্য পাবে আর হচ্ছে তুলনা বুঝাবে। যেমন বিষাদ সিন্ধু, কাজল কালো, সিংহ পুরুষ, এগুলো কি? বিষাদ সিন্ধু, বিষাদ মানে বড়, সিন্ধু মানে বিষাদ মানে কষ্ট দুঃখ, আর সিন্ধু মানে হচ্ছে সাগর বা সমুদ্র। তার মানে কি? দুঃখ কষ্টটাকে সমুদ্রের মতো বোঝাচ্ছে। আবার কাজল কালো, কালো জিনিস, আবার কালো সেটাও কালো জিনিস। কাজল মানে হচ্ছে চোখে যেটা মেয়েরা পরে সেটাকে কাজল বলা হয়। সিংহ পুরুষ অর্থাৎ পুরুষটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? সিংহের সাথে তুলনা করেছে। এই ধরনের তুলনা যখন বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কর্মধারয় সমাস হবে। এর মধ্যে কর্মধারয় সমাস আবার অনেক রকমের হতে পারে। একটা আছে যে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসটা কি? যেমন সাধারণ কর্মধারয় সমাসে মাঝখানে যে বসিয়ে আমরা ব্যাস বাক্যটা তৈরি করতে পারবো। যেমন দেখো, নবপৃথিবী, নব মানে নতুন, পৃথিবী মানে তো পৃথিবী। আমরা এখানে কি নতুন কোনো কিছুকে ইন্ডিকেট করছি? না, পৃথিবীটাকে ইন্ডিকেট করছি, তাই না? এখানে পৃথিবীটাকে ইন্ডিকেট করছি যে নবপৃথিবী, নতুন একটা পৃথিবী। তারপরে মহাকীর্তি, মহা মানে বড়, কীর্তি মানে হচ্ছে কোনো গুণ। এখানে কি বড়টাকে ইন্ডিকেট করা হচ্ছে না কীর্তিটাকে ইন্ডিকেট করা হচ্ছে? অবশ্যই কীর্তিটাকে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ মহতি যে গুণ তাকে কি বলে? মহাকীর্তি বলে। তারপরে হচ্ছে মহারাজা, মহান যে রাজা তাকে মহারাজা বলে। তাহলে এই ধরনের সাধারণ কর্মধারয় সমাস নির্ণয় করতে গেলে এখানে কি করতে হবে? ব্যাস বাক্যের মধ্যে যে ব্যবহার করতে হবে।
ব্যাস বাক্য যে দিয়ে করতে হবে। আবার আরেকটা আছে যিনি বা তিনি ব্যাস বাক্য দিয়ে করতে হয়, যেমন জজ সাহেব, জজ সাহেব, গিন্নিমা। এখানে কি করতে হবে, এখানে ব্যাস বাক্যটা যিনি অর্থাৎ আমরা প্রথমে দিন ক্লাসে বলেছিলাম যে আসলে ব্যাস বাক্যটা কি, সমাসের সমস্ত পদটাকে ভেঙে আমরা বিশাল একটা বাক্য পাই, সেই বাক্যটাই হচ্ছে মূলত ব্যাস বাক্য। তাহলে এই যে জজ সাহেব আর গিন্নিমা, এটার ব্যাস বাক্য যিনি তিনি দিয়ে করতে হবে। এগুলি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। যিনি জজ তিনি সাহেব, যিনি গিন্নি তিনি মা, এগুলো সাধারণ তৎপুরুষ সমাস। সব কিছুই কিন্তু তৎপুরুষ তো না, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কিন্তু কি করতে হয়, সব কিছু তুলনা দিয়ে করতে হয়। এখন আমরা কিছু শব্দ লিখব। দেখো, কাজল কালো, অধর পল্লব, বিষাদ সিন্ধু। আগেই কিন্তু বললাম যে কর্মধারয় সমাস কি করতে হয়, তুলনা দিয়ে করতে হয়। এই তুলনাগুলো দিয়ে আমরা প্রকারভেদটা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন কাজল কালো, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি কাজল কালো, কাজলও দেখা যাচ্ছে, কালোটা তো তার সাথে তুলনা করা হচ্ছে, যেটাকে দেখা যাচ্ছে এবং যেটা বলা সম্ভব, যেটা বলা সম্ভব সেটা হচ্ছে উপমান। কাজল কালোটা কি, এটা হচ্ছে সম্ভব একটা জিনিস এবং হচ্ছে দৃশ্যমান, সেটা হচ্ছে উপমান। আর যেটা অসম্ভব, অধর পল্লব শব্দের অর্থটা কি, পল্লব মানে হচ্ছে পাতা, অধর মানে হচ্ছে ঠোঁট। মূলত ঠোঁটের নিচের যে অংশটা, নিচের যে ঠোঁটটা, সেটা অনেকটা পাতার মতো বাঁকা দেখতে, সেটাকে অধর পল্লব বলে। কিন্তু আসলে কি পাতার মতো দেখতে হলে সেটা কি পাতা বোঝা যায়, ঠোঁটটা কি আসলেই পাতা? না, এটা কিন্তু অসম্ভব, দেখা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে অসম্ভব, এর জন্য এটা হচ্ছে উপমিত। এটা উপমিত। আবার বিষাদ সিন্ধু, এটা কি হচ্ছে, এটা দেখাও যাচ্ছে না। বিষাদ মানে হচ্ছে মনের যে কষ্ট সেটা, আর সিন্ধু মানে হচ্ছে সাগরের সমান। কেউ মনে কষ্ট পেলে কি সেটা সাগরের সমান হয়? সেটা কি আসলে কখনো সম্ভব? না, সম্ভব না, সেটার সাথে তুলনা করা হয়। তাহলে যেটা অদৃশ্য এবং কি হচ্ছে অসম্ভব, অদৃশ্য এবং অসম্ভব, সেটা হচ্ছে রূপক। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম, যেটা দেখা যাচ্ছে এবং যেটা সম্ভব। এটা হচ্ছে নিচে লিখে দিচ্ছি আমি, দৃশ্য এবং সম্ভব। আর উপমানও অসম্ভব কিন্তু দৃশ্য, আর এটা হচ্ছে অসম্ভব অদৃশ্য। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে এবং যেটা সম্ভব সেটা হচ্ছে গিয়ে আমাদের উপমান। সব কিছুই কিন্তু তুলনা করা, কর্মধারয় মানে হচ্ছে তুলনা করা, আমি আবারও বলছি। তাহলে সেটা দেখা যাচ্ছে এবং সম্ভব, সেটা হচ্ছে উপমান। যেমন হতে পারে কাজল কালো, অরুণ রাঙা, রক্ত লাল, রক্তের মতো লাল, এটা তো সম্ভব, দেখা যাচ্ছে। কিন্তু অরুণ রাঙা, অরুণ মানে হচ্ছে সূর্য, সূর্যের মতো যে রংটা সেটাকে বলা হয় হচ্ছে অরুণ রাঙা। এটার ব্যাস বাক্যটা তৈরি করতে হবে মাঝে ন্যায় বসিয়ে, মাঝখানে ন্যায় বসিয়ে। যেমন কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, এটার ব্যাস বাক্য তৈরি করতে হবে মাঝখানে ন্যায় বসিয়ে।
আর উপমিত যেটা সেটা ন্যায়টা মাঝখানে না বসে, ন্যায়টা বসবে হচ্ছে শেষে এবং পরের শব্দটা আগে চলে আসবে। এখানে দেখো যেমন সিংহ পুরুষ, সিংহ পুরুষ বলতে আমরা কি বুঝছি? সিংহের ন্যায় পুরুষ না পুরুষ সিংহের ন্যায়? সিংহের ন্যায় কি পুরুষ হয়? আসলে পুরুষ কি সিংহের মতো হয়? তার সাথে তুলনা করা হচ্ছে। বিষয়টা কিন্তু দৃশ্যমান, কিন্তু কি হচ্ছে? অসম্ভব। বিষয়টা দৃশ্যমান কিন্তু অসম্ভব, এটা হচ্ছে উপমিত। তাহলে এটার ব্যাস বাক্যটা হবে পুরুষ সিংহের ন্যায়। আমরা উপমানের সময় ন্যায়টাকে মাঝখানে বসিয়ে ব্যাসবাক্য তৈরি করব, আর উপমিত যখন হবে তখন আমি ব্যাসবাক্যটা তৈরি করার সময় ন্যায়টাকে পরে শেষে নিয়ে যাব এবং পরের শব্দটা সমস্ত পদের যে দুইটা অংশ সেটার পরের শব্দটাকে আমি আগে নিয়ে আসব। রূপকটা খুব সহজ। রূপকটা কি? রূপকটা হচ্ছে অসম্ভব এবং অদৃশ্য, যেমন ক্রোধানল, ক্রোধ রূপ অনল, ক্রোধানল। তারপরে হচ্ছে জ্ঞান সাগর, জ্ঞান রূপ সাগর, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। এই রূপ মাঝে বসিয়ে ব্যাসবাক্য তৈরি করতে হবে। রূপ মাঝে বসিয়ে ব্যাসবাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম? একটা পেলাম হচ্ছে সাধারণ কর্মধারয়, একটা পেলাম হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। কর্মধারয় সমাসের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মধ্যপদলোপী। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কি? মাঝখানের পদটা বিলুপ্ত হয়ে যাওয়া, সেটাকে বলা হয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এই মাঝখানের চিহ্নিত শব্দটা কি করা হয়েছে? পদটা লোপ পেয়েছে। এই পদটা লোপ পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এরকম ঘরজামাই, ঘরজামাই বলতে আমরা কি বুঝি? মূলত দেখা যায় যে বিয়ের পরে মেয়েরাই কিন্তু স্বামীর ঘরে চলে যায়, কিন্তু কোনো কোনো জায়গায় স্বামীরা যখন স্ত্রীদের ঘরে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ঘরজামাই। তাহলে এই ঘরজামাই কি হবে? ঘর যে জামাই না, ঘরে আশ্রিত যে জামাই তাকে বলা হয় হচ্ছে ঘরজামাই। এই যে মাঝখান থেকে যে আশ্রিত শব্দটা বা পদটা বিলুপ্ত হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরকম আরও আছে স্মৃতিসৌধ, স্মৃতি নির্মিতে সৌধ, স্মৃতিসৌধ ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে কর্মধারয় সমাস মূলত 4 রকমের হতে পারে: উপমান, উপমিত, রূপক আর হচ্ছে মধ্যপদলোপী। এছাড়াও সাধারণ কিছু কর্মধারয় সমাস থাকতে পারে। এবার আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। এই যে দ্বিতক, এই দ্বিতকের মধ্যে কিন্তু তটাও আছে। তাহলে তৎপুরুষ সমাসও কিন্তু পরপদটাকেই প্রাধান্য দিতে হবে। তৎপুরুষ সমাস মূলত হচ্ছে 9 প্রকার। তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস 9 প্রকার। এই তৎপুরুষ সমাস 9 প্রকার। এই 9 প্রকার আমরা কিভাবে মনে রাখবো? তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা আগে শোনো। বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় হচ্ছে তৎপুরুষ সমাস। অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ সমাসে যে বিভক্তিগুলো আছে সেগুলোকে বিলুপ্ত করে দিলেই তৎপুরুষ সমাসের যে প্রকারভেদটা সেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। আমরা কারকের মধ্যে পড়েছি যে বিভক্তি হচ্ছে 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এবং এগুলোর কিছু চিহ্ন আছে। এই চিহ্নগুলো দিয়েই আমরা তৎপুরুষ সমাসটা নির্ণয় করতে পারবো। যেমন একে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া
চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বিভক্তি দিয়ে এই 6টা তৎপুরুষ সমাসের নাম আমরা মুখস্থ করতে পারবো। এরপরে আছে হচ্ছে 9ই তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, আর একটা হচ্ছে গিয়ে অলুক তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষের আমরা কি দেখে বুঝবো যে এটা দ্বিতীয় তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষে দ্বিতীয় বিভক্তিটাকে নির্ণয় করতে পারলেই আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বুঝতে পারবো। যেমন বিভক্তির দ্বিতীয় বিভক্তির চিহ্ন কি? কে অথবা রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন। তাহলে এখানে দুঃখপ্রাপ্ত, বিপদাপন্ন, তারপরে হচ্ছে রথ দেখা, দুঃখপ্রাপ্ত। দেখো এটা কিভাবে বিলুপ্ত হচ্ছে? দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, এই কেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাও কিন্তু অনেকটা মধ্যপদলুপির মতো হচ্ছে, কিন্তু এই কেটা আলাদা শব্দ না। এই কেটা এটার সাথে যুক্ত হয়ে এটা কি, এটা বিভক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে দেখে এটাকে তৎপুরুষ সমাসে নির্ণয় করা যায়। তারপরে তৃতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, দ্বারা, দিয়া। যেমন মধুমাখা, মধু দিয়ে মাখা, মধুমাখা। এরকম আরও থাকতে পারে শ্রমলব্ধ, মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ ইত্যাদি। চতুর্থীতেও আমরা দ্বিতীয়ার মতো দেখতে পাই কে, রে অথবা জন্য নির্মিতে, জন্য নিমিত্ত। যেমন বসত বাড়ি, এটা হচ্ছে বসতের জন্য বাড়ি। এখানে গুরু ভক্তি, গুরুকে ভক্তি। একটা জিনিস একটু দেখো, কে দ্বিতীয় তৎপুরুষে আছে আবার চতুর্থী তৎপুরুষে আছে। আমরা বুঝবো কিভাবে কোনটা দ্বিতীয় তৎপুরুষ হবে আর কোনটা চতুর্থী তৎপুরুষ হবে? যখন ভক্তি কথাটা থাকবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এখানে কিন্তু ভক্তি বা শ্রদ্ধা করার মতো কোনো বিষয় নেই। এজন্য এই কেটা যখন বসবে, কোনো ভক্তি শ্রদ্ধা ছাড়া কেটা বসবে, তখন সেটা হবে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। এরপরে হচ্ছে পঞ্চমী, পঞ্চমী তৎপুরুষের চিহ্ন হচ্ছে হতে থেকে চে, হতে থেকে চে। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, খাঁচা ছাড়া, খাঁচার থেকে ছাড়া, খাঁচা ছাড়া, এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আর ষষ্ঠী তৎপুরুষ সমাসের চিহ্ন হচ্ছে র এর, র এর। যেমন চা বাগান, এখানে চায়ের বাগান। চা বাগান, চায়ের বাগান। এরপরে আরও আছে হচ্ছে রাজপুত্র, রাজার পুত্র, রাজপুত্র। তারপরে খেয়াঘাট, খেয়ার ঘাট, খেয়াঘাট। এগুলো সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসে আসে এ, অ,
তে, এ অতে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন বাক্সবন্ধী, বাক্সবন্ধী এটা কি, বাক্সে বন্ধী, অর্থাৎ যে কোনো একটা কিছুকে বাক্সের ভিতরে যখন বন্ধ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে বাক্সবন্ধী। তাহলে এটার ব্যাস বাক্যটা হবে বাক্সে বন্ধী, এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। এরপরে আরও আছে যেমন দিবানিদ্রা, দিবানিদ্রা এটার ব্যাস বাক্য হবে দিবায় নিদ্রা। দিবানিদ্রা মানে হচ্ছে দিনের বেলা যে ঘুম, তাহলে দিবায় নিদ্রা এই অন্তস্থয়টা বিলুপ্ত হয়ে যাবে, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে নয়ী তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে নাবাচক শব্দ, নাবাচক যে নেগেটিভ যে শব্দগুলো আছে সেটাকে নয় তৎপুরুষ সমাস বলে। যেমন আছে হচ্ছে অজানা, অনাচার, নাতি দীর্ঘ। আমরা খেয়াল করি এই অ, অনা, নাতি এই শব্দগুলো যখন থাকবে তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে হচ্ছে নয় তৎপুরুষ সমাস। নয় মানেই হচ্ছে নাবাচক শব্দ। যেমন না জানা, জানা নেই যা, যা জানা নেই, এটার ব্যাস বাক্য হবে ন জানা। অনাচার, ন আচার, এভাবে ব্যাস বাক্য তৈরি করতে হবে। এরপরে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যেমন সত্যবাদী, তারপরে জলচর, পকেটমার, পঙ্কজ এগুলো। যেমন দেখো সত্যবাদী, সত্যবাদী বলতে আমরা কি বুঝি, সত্য কথা বলে যে সে হচ্ছে সত্যবাদী। তারপরে জলচর, জলেও চড়ে, উভচর, জলেও চড়ে স্থলেও চড়ে। তারপরে পকেটমার, পকেট মারে যে। পঙ্কজ, পঙ্কজ বলতে আমরা কি বুঝি, পঙ্কজ মানেই সাধারণত আমরা বুঝি হচ্ছে পদ্ম ফুল, কিন্তু এখানে পঙ্কজ শব্দটার ব্যাস বাক্য তৈরি করা হয়েছে পঙ্কে জন্মে যা, অর্থাৎ যে বা যা দিয়ে যে উপপদ তৈরি করা, যে বা যা দিয়ে যে ব্যাস বাক্য তৈরি করা হবে, যে বা যা দিয়ে ব্যাস বাক্য তৈরি করতে হবে। উপপদ তৎপুরুষটা একটু মনে রাখার সুবিধার্থে আমরা বলি, আমরা ছোটবেলায় এক কথায় প্রকাশ পড়েছি, এক কথায় প্রকাশের ন্যায়ই হচ্ছে উপপদ তৎপুরুষের ব্যাস বাক্য। এক কথায় প্রকাশ, আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এটা মনে রাখতে পারি যে এক কথায় প্রকাশ যা, সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখানে আমরা আরেকটা শব্দ লিখেছি অলুক, অলুক তৎপুরুষ। অলুক শব্দটা কিন্তু তোমাদেরকে আমি প্রথমে পড়িয়েছিলাম কিসে, দ্বন্দ্বের মধ্যে, দ্বন্দ্ব সমাসে আমরা অলুক দ্বন্দ্বটা পেয়েছিলাম। তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা শব্দ অলুকের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে অলুক মানেই হচ্ছে কি, বিভক্তি লোপ না পাওয়া, বিভক্তি লোপ না পাওয়া। আমরা এখানে তৎপুরুষ সমাস পড়ছি, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য কি, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে বিভক্তি লোপ পাওয়া, ঠিক আছে, তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য বিভক্তি লোপ পাওয়া। কিন্তু যখন আমরা অলুক তৎপুরুষ পড়ব তখন আমরা বলবো যে বিভক্তির কি হবে না, লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। তাহলে যেমন ঘিয়ে ভাজা, কলে ছাটা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজাই হবে, এটা মূল শব্দ যা, সমস্ত পদ যা এবং ব্যাস বাক্য কিন্তু তাই হবে। তাহলে ঘিয়ে ভাজা, কলে ছাটা একই। এখন অলুক দ্বন্দ্বের সাথে অলুক তৎপুরুষ সমাস কিভাবে তোমরা মিলাবে, কিভাবে তোমরা বুঝবে যে এটা অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, একটু খেয়াল করো। অলুক দ্বন্দ্বতেও কিন্তু আমরা দুইটা শব্দ দিয়ে
কি করেছিলাম, দুইটা শব্দ দিয়ে সমস্ত পদটা তৈরি করেছিলাম। সেখানে কিন্তু দুইটা শব্দের মধ্যে কি ছিল, বিভক্তি ছিল। আর যখন অলুক তৎপুরুষটা তুমি দেখবে, তখন অলুক তৎপুরুষের মধ্যে কিন্তু একটা প্রথম শব্দটার মধ্যে বিভক্তি আছে এবং পরের শব্দটার মধ্যে কিন্তু কোনো বিভক্তি নেই। ঠিক আছে, এই হচ্ছে তোমার অলুক আর ইসের মধ্যে অলুক দ্বন্দ্ব এবং অলুক তৎপুরুষের মধ্যে মিল। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অলুক দ্বন্দ্ব সমাসে মাঝখানে বিভক্তিযুক্ত শব্দ যাই থাকুক না কেন, এটার মাঝখানে ও বসিয়ে ব্যাস বাক্য তৈরি করতে হবে। কিন্তু অলুক তৎপুরুষ সমাসে সমস্ত পদ যা থাকবে ব্যাস বাক্যটা ঠিক তাই থাকবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাসের তিনটা পার্ট আজকে শেষ করলাম। আরও একটা পার্ট আমাদের রয়ে গেছে। আগামী দিন আমি এই বহুব্রীহি সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের মতো আমি এখানেই ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।